নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ওবায়দুল কাদেরকে নিয়ে বিতর্ক কেন। ওবায়দুল কাদের সম্পর্কে আপনারা বাংলাদেশের মানুষ সকলেই জানেন, পশ্চিমবঙ্গের মানুষও কম বেশি জানেন ওবায়দুল কাদের সম্পর্কে, যে তিনি আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টানা 3 বারের সাধারণ সম্পাদক তিনি। এবং শেখ হাসিনার যে সরকারের পতন হলো গত বছর, সেই সরকারে তিনি ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী। এছাড়া তার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রায় 49 বছরের টানা রাজনৈতিক জীবন। তো সেই ওবায়দুল কাদের তিনি 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থান এবং হাসিনা সরকারের পতনের পর থেকে এক প্রকার নিরুদ্দেশ ছিলেন। অর্থাৎ তিনি কোথায় নিশ্চিত করে কেউ এটা বলতে পারছিলেন না, এবং নানান সময় তাকে নিয়ে নানান রকম খবরাখবর প্রকাশিত হয়েছে, একথা ঠিক, কিন্তু তার বক্তব্য কখনো কোথাও প্রকাশিত হয়নি যে তিনি এটা বলেছেন বা কিছু। সেই বক্তব্য প্রথম প্রকাশিত হয়েছে রবিবার সন্ধ্যার পর দ্য ওয়ালে, এবং ওয়ালে তার একটা অডিও ইন্টারভিউ, সৌভাগ্যক্রমে সেই ইন্টারভিউটা আমিই নিয়েছি। সেই ইন্টারভিউ গতকাল রাত্রিবেলা যখন ওয়ালের ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোডেড হয়, তারপর থেকে নানান ধরনের প্রতিক্রিয়া আমরা পেতে শুরু করি। এবং আজকে সোমবার বাংলাদেশ মিডিয়াতে এক প্রকার ঝড় তুলেছে দ্য ওয়াল। তার কারণ প্রায় 90% মিডিয়ায় আমি বলতে পারি, হয়তো আর একটু বেশি হবে, যারা দ্য ওয়ালে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারটি তারা পুনঃপ্রচার করেছে, এবং অবশ্যই তারা ওয়ালকে ক্রেডিট দিয়েছে যে এটা কলকাতা থেকে প্রকাশিত ওয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকার। এই প্রথম কোনো মিডিয়ার কাছে ওবায়দুল কাদের মুখ খুলেছেন, এবং সেখানে তিনি কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে একটি তো হচ্ছে যে তিনি দাবি করেছেন যে মৃত্যুর মুখ থেকে কিভাবে বেঁচে এসেছেন, এবং 5 ঘন্টা মতন এক প্রতিবেশীর বাড়ির বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছিল, এবং তারপরে কিভাবে তিনি মানে শেষ পর্যন্ত মবের দ্বারা আক্রান্ত হন, সেখান থেকে কিভাবে রেহাই পান, এই সমস্ত কাহিনী তিনি বলেছেন। তার ইন্টারভিউতে আরও অনেকগুলি বিষয় আছে, যেমন কেন তাকে নিয়ে বিতর্ক দলে, এই কথাগুলো তারও কতগুলি বিষয় উনি বলেছেন। উনি একটি নতুন কথা বলেছেন যেটা এখনো আওয়ামী লীগের তরফে কোনো নেতা নেত্রী কখনো বলেননি। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে যদি আমরা কোনো ভুল করে থাকি, বা আমি অ্যাজ জেনারেল সেক্রেটারি অর্থাৎ ওবায়দুল কাদের বলছেন যে আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই ভুল স্বীকার ক্ষমা প্রার্থনা করব, তবে সেটা দেশের মাটিতে গিয়ে করব, অর্থাৎ ভারতে বসে আমরা করব না। আমরা আত্মসমালোচনা, সমালোচনা, পর্যালোচনার মধ্যে আছি। কিন্তু যেটা দেখার যে ওয়ালের প্ল্যাটফর্মে বহু মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন, বেশ কয়েক লাখ এটার ভিউ হয়েছে, এখনো হচ্ছে, এবং বিশ্বের নানা প্রান্তে যেখানেই বাংলাদেশের মানুষ আছেন বা আওয়ামী লীগ সমর্থকেরা আছেন, তারা ভিডিওটি দেখছেন, অডিও ভিডিওটি দেখছেন। এবং বাংলাদেশেও যে মিডিয়া তারা এই খবরটি পুনঃপ্রচার করেছে, সেখানেও যে প্রতিক্রিয়াগুলি আসছে সেগুলি বেশিরভাগ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সম্পর্কে অনেকেই বলছেন যে উনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছেন, উনি মানুষটি ভালো নন, উনি এই উনি সেই। বেশ কয়েকজন আমাকে ফোনও করেছেন যারা আওয়ামী লীগের মানে দলের সঙ্গে যুক্ত, কেউ কেউ আছেন যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী। তারাও আমায় বলেছেন যে এমন একটি লোকের আপনি সাক্ষাৎকার নিয়েছেন যিনি কিন্তু মানুষটি ভালো নয়, এবং এই যে গণ অভ্যুত্থান হলো এখানে তার বিরাট একটা ভূমিকা ছিল, যেটা দলের বিরুদ্ধে গেছে, কারণ সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা ভালো ছিল না। এখন আমি আজকে যে ভিডিওটা করছি, যেটা শিরোনাম আপনাদের কাছে আমি পেশ করেছি যে ওবায়দুল কাদেরকে নিয়ে বিতর্কটা তাহলে কোথা থেকে, তার কারণ দিন 3 আগে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে তার একটি বিবৃতি প্রকাশিত হয়েছে, এবং গতকাল সেই বিবৃতিটি আওয়ামী লীগের
তরফে সরকারিভাবে বিভিন্ন মিডিয়ার কাছেও কিন্তু সেটা পাঠানো হয়েছে। সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনূস সরকার এই যে সাম্প্রতিক যে ঘটনা ঘটল, সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে ইউনূস সরকার এবং ইউনূসের তরফে পদত্যাগের ইচ্ছা প্রকাশ, এই গোটা ব্যাপারটাকে ওবায়দুল কাদের একটি নাটক বলে মন্তব্য করে তিনি ইউনূস সরকারের তুমুল সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছেন। আমি দেখছিলাম যে আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মে ওনার বিবৃতিটি প্রকাশিত হয়েছে ফেসবুক পেজে, সেখানেও প্রচুর নেগেটিভ কমেন্ট আছে। তো আমি আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাকে বলছিলেন যে এখানে দু ধরনের লোকজন আছেন যারা এখানে প্রতিক্রিয়া দিচ্ছেন। বলছেন যে এই নোংরা কথাগুলো যারা বলছেন তারা মূলত জামাত বিএনপির লোকজন এবং আরও বিভিন্ন উগ্র ইসলামিক দলের লোকজনেরা আছে। আবার কিছু আছে আওয়ামী লীগেরই সমব্যথী সমর্থক, তারা দলের ভালো চেয়ে ওবায়দুল কাদের সম্পর্কে কিছু মন্তব্য করছেন যেগুলো নেতিবাচক। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মতো পার্টিতে শেখ হাসিনা তিনি তার সম্মতি ছাড়া, তার সবুজ সংকেত ছাড়া ওবায়দুল কাদের কি এইরকম একটা বিবৃতি দিতে পারতেন? আরও প্রশ্ন হচ্ছে যে এতদিন, অর্থাৎ প্রায় 10 মাস হতে চলল গণ অভ্যুত্থান, এতদিন ওবায়দুল কাদের কেন প্রকাশ্যে আসেননি? অন্তত তার কণ্ঠস্বরও কেন শোনা গেল না? কেন তিনি বিবৃতি দেননি? কেন তিনি সাক্ষাৎকার দেননি? এই নানাবিধ প্রশ্ন সামনে আসছে। উনি আমাকে সাক্ষাৎকারে, আমার এটা প্রথম প্রশ্ন এটাই ছিল যে উনি কেন অন্তরালে, কেন উনি নীরব? উনি যেটা বলছেন যে উনি দাবি করছেন যে শেখ হাসিনা ওনাকে বলেছিলেন যে তুমি এখন শরীর স্বাস্থ্য রক্ষার জন্য নজর দাও, ওর বাইপাস সার্জারি করা আছে এবং ওনাকে প্রচুর ওষুধ খেতে হয়। এছাড়া ওনার আরও বেশ কিছু জটিল অসুখ বিসুখ আছে, বয়সজনিত কারণেও কিছু অসুখ বিসুখ হয়তো থেকে থাকবে। শেখ হাসিনা ওনাকে বলেন যে এখন তুমি শরীর স্বাস্থ্য রক্ষায় নজর দাও, সুস্থ হও, পারলে কিছু লেখালেখি করো মুক্তিযুদ্ধ সময়কালীন, উনি একজন মুক্তিযোদ্ধা, সেই সময়কার ঘটনাবলী কিছু লেখালেখি করো, সাম্প্রতিক রাজনীতি নিয়ে লেখালেখি করো, কিন্তু দৌড়ঝাঁপ করা, মিটিং এসবে তোমাকে যেতে হবে না। তো উনি সম্প্রতি আমি যেটা শুনলাম যে দীর্ঘ চিকিৎসা করিয়ে উনি এখন অনেকটা সুস্থ, তাই হাসিনা ওনাকে বলেছেন যে তুমি এখন আস্তে আস্তে সক্রিয় হও। কারণ তিনি তো দলের জেনারেল সেক্রেটারি, এই পদে তো কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে আওয়ামী লীগ চলছিল, সভাপতি তিনি সরাসরি কর্মীদের সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত কথা বলছিলেন, অন্য নেতারাও তাই করছিলেন। এছাড়া নেতারা যারা বিভিন্ন জায়গায় আছেন দেশের বাইরে, তারা বৈঠক করছিলেন, কিন্তু সেখানে সাধারণ সম্পাদক বলে কেউ থাকছিলেন না। এখন আমি যে আলোচনাটা করতে চাই যে শেখ হাসিনা যদি না চাইতেন তাহলে কি ওবায়দুল কাদেরের পক্ষে এইভাবে একটা বিবৃতি দিয়ে দেওয়া সম্ভব ছিল? আমি আওয়ামী লীগের অনেক লোকের সঙ্গে কথা বলেছি যারা ওবায়দুল কাদের সম্পর্কে, যাদের রিজার্ভেশন আছে, পছন্দ করেন না। আবার যারা মনে করেন যে একটা মানুষকে এইভাবে টোটালি নেগলেক্ট করা, আউট করে দেওয়া, এটা ঠিক নয়। আমি দুই প্রকৃতির মানুষের সঙ্গেই কথা বলেছি, তারা বলছেন যে শেখ হাসিনা ডেফিনেটলি ওনাকে এই দায়িত্ব দিয়েছেন যে তুমি এখন আস্তে আস্তে বিভিন্ন বিষয়ের ওপরে বলা শুরু করো। এখন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম এবং আমার নিজেরও কিছু উপলব্ধি, সেগুলি আপনাদের কাছে পেশ করব যে শেখ হাসিনা কেন তাহলে এইরকম একজন ব্যক্তি, যাকে বলা হচ্ছে, দলের তরফে বলা হচ্ছে যে দলের নিচু তলায় তার জনপ্রিয়তা নেই এবং বাংলাদেশে আওয়ামী লীগ, অর্থাৎ যারা আওয়ামী লীগ বিরোধী, তাদের মধ্যেও আওয়ামী লীগ নেতাদের মধ্যে সম্পর্কে যা ধারণা, তাতে ওবায়দুল কাদের সম্পর্কে ধারণা অনেক বেশি খারাপ। একটি ঘটনা তো বলা হয় যে গণ অভ্যুত্থানের সময় তার কিছু মন্তব্য পরিস্থিতিকে অনেক জটিল করেছিল। যেমন তিনি এইরকমটি নাকি বলেছিলেন যে এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটি এটা সামাল দিয়ে দেওয়া ছাত্রলীগের পক্ষেই এটা সামাল দিয়ে দেওয়া সম্ভব, এর জন্য খুব একটা আওয়ামী লীগকে পথে নামার খুব একটা দরকার হবে না, এরকম কোনো মন্তব্য তিনি করেছেন। যদিও সাক্ষাৎকারে উনি বলেছেন যে এই ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। আমি আজকে ছাত্রলীগের কিছু পুরনো লোকজন যারা এখন নেতৃস্থানীয় আছেন দলে, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে ওনার
উনি কথাটা বলেছিলেন, কিন্তু ওনার যেভাবে বলা উচিত ছিল সেভাবে উনি বলেননি। বলা উচিত ছিল যে এই আন্দোলনকারীদের মধ্যে এক জঙ্গি আছে, কিছু উগ্র ধর্মান্ধ আছে, তাদেরকে মোকাবিলা করাটা ছাত্রলীগের পক্ষে কোনো বিরাট বিষয় নয়, তারা ছাত্রলীগই তাদেরকে মোকাবিলা করতে পারবে। কিন্তু তিনি সম্পর্কে এরকম একটি মন্তব্য করায় আন্দোলনকারীরা আরো তেড়ে ফুঁড়ে উঠেছিল। আমি এমনি অতীতে বিভিন্ন ঘটনায় দেখেছি বড় রাজনৈতিক পরাজয় বিপর্যয় বা এই ধরনের ঘটনাতে একজন দুজনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হয়। এটা এই উপমহাদেশের রাজনীতিতে অনেক বেশি আছে, যে অমুকের জন্য এইটা হলো, তমুকের জন্য এইটা হলো। সবসময় কিন্তু আবার এই প্রশ্নটাও আসে যে তাহলে এত বড় একটা দল কি করছিল? একজন বা দুজন ব্যক্তি যদি তাদের ভুলেই যদি এই বিপর্যয় হয়ে গিয়ে থাকে, তাহলে বাকিরা কি করছিল? এই প্রশ্নটা নিয়ে খোঁজ খবর করছিলাম যে শেখ হাসিনা তিনি তো খুবই প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ এবং তিনি দেশে ফিরে দলকে প্রতিষ্ঠা মানে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, ক্ষমতায় এনেছেন, টানা 15 বছর এই দফায় ছিলেন, তার আগে আরও 5 বছর ছিলেন, তো 5 বারের প্রধানমন্ত্রী তিনি। তো তিনি কেন এই মানুষটিকে এতটা গুরুত্ব দিচ্ছেন? আমি কয়েকটা কারণ আপনাদের সামনে বলতে চাই। এগুলো ভুলও হতে পারে, এমন নয়, কিন্তু আমার নিজের মনে হয়, আমি অনেক লোকের সঙ্গে আজকে কথা বলেছি এটা বোঝার জন্যে, যে তাহলে শেখ হাসিনা কেন এরকম একজন ব্যক্তিকে সামনে আনলেন, আবার কেন বললেন যে তুমি বিবৃতি দাও। এক নম্বর তো হচ্ছে তিনি এখনো জেনারেল সেক্রেটারি আছেন এবং এই পদে আগামী দিনে কে বসবেন এটা নিয়ে কিছু দলের মধ্যে টানাপোড়েন, যেটাকে বলা যায় দড়ি টানাটানি, কিছু ক্ষেত্রে কেউ কেউ বলছেন ইঁদুর দৌড় শুরু হয়েছে। তো সম্ভবত হাসিনা আবার ওবায়দুল কাদেরকে সক্রিয় করে দিয়ে বাকিদের এই বার্তা দিতে চাইলেন যে তার বিবেচনায় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যে মেয়াদ পর্যন্ত ওবায়দুল কাদেরের জেনারেল সেক্রেটারি থাকার কথা সেটা আগামী ডিসেম্বর পর্যন্ত, ততদিন তিনিই থাকবেন, এখানে কোনো পরিবর্তন তিনি করছেন না। উনি আপাতত স্থিতাবস্থা বজায় রাখাটার পক্ষপাতী, কারণ উনি জানেন যে এখানে কোনো নাড়াচাড়া করলে পরে অন্য ধরনের সমস্যা তৈরি হতে পারে। যদিও দলের অনেকে কিন্তু মনে করছেন যে কিছু পরিবর্তন দরকার, আশু পরিবর্তন না হলেও আগামী কয়েক মাসের মধ্যেই কিছু পরিবর্তন দরকার। আরও একটি বিষয় হচ্ছে যে ওবায়দুল কাদের তার যদি রাজনৈতিক জীবনটি দেখা যায় তাহলে সেটাও কিন্তু এই ধরনের সংকটে তার ভাবমূর্তি নেগেটিভ হলেও অন্যভাবে তার ভূমিকাকে কাজে লাগানো যেতে পারে। তার একটি বিষয় হচ্ছে যে তিনি টানা 3 বারের সাধারণ সম্পাদক, এবং রাতারাতি তো সাধারণ সম্পাদক হননি, তিনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন। তিনি 2 বার ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং প্রথমবার সভাপতি হন তখন কিন্তু তিনি কারাগারে ছিলেন এবং মুক্তিযোদ্ধা তিনি একজন। এছাড়া তিনি আওয়ামী লীগের ক্রীড়া ও যুব সম্পাদকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন। তো 18 বছর মন্ত্রী, 21 বছরের সাংসদ, টানা 21 বছর উনি, টানা নয় 21 বছর উনি সাংসদ, 18 বছর মন্ত্রী, এবং ওর সময়তে কিন্তু বাংলাদেশে অনেক বড় কাজও হয়েছে। পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশের রাস্তাঘাট, অসংখ্য সেতু, মানে সে প্রায় শতাধিক সেতু কয়েক বছরের মধ্যে হয়েছে। সব মিলিয়ে ওর একটা বড় জনসংযোগ আছে, অর্থাৎ নানাবিধ কারণে ওর বাচনভঙ্গি, শব্দচয়ন, দৈহিক ভাষা, অর্থাৎ যে ভঙ্গিমায় কথা বলেন, এই সবগুলোই হয়তো কেন অনেকটাই সত্যি যে জনপ্রিয় রাজনীতিতে এগুলি অচল, সেগুলি সবই ঠিক কথা। কিন্তু ওনার একটা বিরাট বড় নেটওয়ার্ক আছে, অর্থাৎ ওনার পরিচিত লোকেরা দলের বাইরে নানান জায়গায় আছেন। যেহেতু দীর্ঘদিন উনি নেতৃস্থানীয় পদে আছেন, ফলে নানান জনকে নানান জায়গায় বসিয়েছেন, নানান জায়গায় নানান লোক গুরুত্বপূর্ণ পদে এখনো আছেন। ফলে অসুস্থ হয়ে পড়লেও এখনো উনি যদি ফোন ঘুরিয়ে কাউকে বলেন যে তুমি এইটা করো, বা তুমি অমুক জায়গায় যাও, বা তুমি এটা করো, হয়তো খানিকটা কাজ হবে। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে
সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে যেভাবে পিষে মারার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে কিন্তু পুরনো লোকজনকে উজ্জীবিত করাটা আবার খুব দরকার। যেমন মাঠে ময়দানে যেটা হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ তারা আচমকা মিটিং মিছিল করছে, বিক্ষোভ সমাবেশ করছে, খানিকটা সাহস সঞ্চয় তারা করেছে বোঝা যাচ্ছে। এইটা যেমন দরকার তেমনি একটা সাংগঠনিক অদৃশ্য সাংগঠনিক প্রস্তুতিও দরকার, এবং তার জন্যে বসে যাওয়া, অভিমান করা, এরকম কিছু লোকজনকেও বোধহয় ফেরানো দরকার। তার কারণ একটা সংকটময় পরিস্থিতি এখন চলছে। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে অনেক সময় এই ধরনের ব্যক্তিদের দিয়ে উদ্দীপিত করা বা একটু কড়া বার্তা দেওয়া, কারণ এই মুহূর্তে যে অবস্থাটা আওয়ামী লীগের জন্য তৈরি হয়েছে বাংলাদেশে, সেটি কিন্তু এটাই যে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক পদ্ধতিতেও তার নিজের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। কারণ সরকারের যে নিষেধাজ্ঞাটা বা যে নির্দেশিকা জারি হয়েছে তাতে কিন্তু সব ধরনের কর্মসূচিকেই বেআইনি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঘরোয়া বৈঠক, সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলা, সব কিছুই করা হয়েছে। এই সময় দেশে এবং দেশের বাইরে থেকেও কিছু বক্তব্য বোধহয় যাওয়া দরকার, যেটা বোধহয় নেত্রী মনে করছেন, অর্থাৎ শেখ হাসিনা মনে করছেন যে কিছু বক্তব্য যাওয়া দরকার যেগুলো নিচু তলার কর্মীদের, মাঝারি স্তরের কর্মীদের আরো বেশি একটু উদ্দীপিত করতে পারে, আরো একটু বেশি সাহসী করে তুলতে পারে। তার কারণ একটা মানুষ তার দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেন, সাফল্য অসাফল্য বিতর্ক এগুলো সবই থাকে, কিন্তু আবার এমনও নয় যে তাকে দিয়ে কোনো কাজই হবে না, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাক, এটাও বোধহয় নয়। হাসিনার বিষয়ে আমি আরও কয়েকটা বিষয় জেনেছি যে ওবায়দুল কাদের যখন খুবই ঘনিষ্ঠ মহলে বলছিলেন যে নেত্রী তাকে বলেছেন যে সক্রিয় হতে, তখন আবার নিচুতলা থেকে ওনার বিপরীত মহল থেকে নেত্রীর কাছে এই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে যে এটার প্রতিক্রিয়া কিন্তু খুব একটা ভালো হবে না, মানুষ ভালোভাবে নেবে না। এই ধরনের কথাবার্তা তার কাছে গিয়েছিল। আমি যেটা শুনছি চুইয়ে চুইয়ে আসা কথা, যে উনি এই কথাগুলোকে খুব বিরাট করে ধর্তব্যের মধ্যে নিতে চাননি, এই জন্যে যে উনি এরকম একজন বা দুজনকে, এই যে বিপর্যয়, এই রাজনৈতিক বিপর্যয়ের জন্য একজন বা দুজনকে দায়ী করতে চান না। হয়তো এর পেছনে এটাও কারণ থাকবে যে ঢিল ছুড়লে তো ওনার দিকেও ঢিল আসতে পারে, কারণ উনি তো দলের সভানেত্রী, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। ফলে এই যে ষড়যন্ত্র হলো সেগুলি তো সবই ওনারও জানার কথা ছিল, কিন্তু কেউই জানতে পারেনি, এটাই দুর্ভাগ্যের। তো যাই হোক, কিন্তু আমার মনে হয় যে উনি হয়তো একটা এই কারণেই উনি কোনো কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন না কারো সম্পর্কে, যে পরিস্থিতিটা ঠিক সেই রকম নয়। অর্থাৎ কেউ কিছু ভুল করেছে বা অনেকে মনে করছে যে এই লোকটাই দায়ী, অতএব এই লোকটাকে ছুঁড়ে ফেলে দাও, এইটা বোধহয় ওনার বিবেচনার মধ্যে এই মুহূর্তে নেই। উনি হয়তো মনে করছেন যে এখন অ্যাকোমোডেটিভ হওয়ার সময়, অর্থাৎ আরো বেশি দলকে অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার। অর্থাৎ যারা ছিটকে গেছে তাদেরকে একটু কাছে টেনে আনা, যারা কোনো কারণে অভিমানে বসে গেছে তাদেরকে টেনে আনা, এবং এর জন্যে কিছু পুরনো নেতাদের সক্রিয় করা দরকার, যাদের ফোন বা কোনো বার্তা হয়তো কাজে লাগবে, উনি হয়তো সেটা মনে করছেন। তো আমি আজকে এই জন্যই বিষয়টি নিয়ে ভিডিওটি করলাম, তার কারণ আমি দেখলাম যে ওবায়দুল কাদেরের যে ইন্টারভিউ গতকাল আমি নিয়েছি, সাম্প্রতিককালে এইরকম মানে বিতর্ক আলোচনা, এবং সেটা বাংলাদেশের মিডিয়ার মধ্যে যেভাবে ঝড় তুলে দিয়েছে যে ওবায়দুল কাদের এই বলেছেন, ওই বলেছেন, তাই বলেছেন, এবং প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী দুতরফের বক্তব্যে অনেকটা মিল আছে, যে ওবায়দুল কাদের সম্পর্কে তাদের অনেক রকম আপত্তি আছে, কেউ ডেফিনেটলি অন্য কথাও বলেছেন। তো আমার মনে হলো যেটা, যে কেন শেখ হাসিনা এত কিছুর পরেও ওবায়দুল কাদেরকে সবুজ সংকেত দিয়েছেন, আমি সেটাই খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।